এই ঘাটে গো যখন পড়বে না পায়ের চিহ্ন বাটে, চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা। আমার শ্রী ধনঞ্জয় সামন্ত মহাশয়, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা মহতি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং এই অনুষ্ঠানটি আমাদের স্কুলে আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে, যে এই ধরনের একটা মহতি একটা সভা হচ্ছে এবং প্রয়াত শ্রী ভৈরব গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভাকে কেন্দ্র করে আমি করার জন্য প্রধানের হাতে আমি মাইক তুলে দিচ্ছি। এরপরে ডক্টর শক্তিপদ ঘোষ, যিনি নাটক এবং নাট্য সাহিত্যের উপর রবীন্দ্র ভারতের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের সমাজসেবী এবং আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব রবীন্দ্রনাথ মল্লিক মহাশয়কে। রবীন্দ্রনাথ মল্লিক এরপরে দেশ পড়ব এবং অপেশাদার ছাত্র জগতের নক্ষত্র, যার বলিষ্ঠ অভিনয়ে মানুষরা উদ্দীপ্ত হয়েছে, সেই জগন্নাথ কাঠা মহাশয়কে। আমি জগন্নাথ কাঠা মহাশয়কে নন্দদিলাম সামন্ত মহাশয়কে এখানে আসার জন্য। নন্দদিলাম সামন্ত, যিনি আমাদের এলাকার সন্তান, আমরা খুশি ছাত্রদের পক্ষে যিনি প্রখ্যাত পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের সুযোগ্য বড় ছেলে বন্ধুবর শ্রী মেঘদূত গঙ্গোপাধ্যায়, এবং এখানে মঞ্চে আসেন আমার মাস্টারমশাই এবং অন্যান্য বিশিষ্ট জনেরা, তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলি। নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের অমর কীর্তির গৌরব গাথা আপামর বাঙালির হৃদয়ের পাতায় পাতায় লেখা রয়েছে। যাত্রা জগতে যে সুবৃহৎ অট্টালিকা তিনি পরতে পরতে নির্মাণ বল করে পৌঁছে গেলেন, কার্যত পাড়ি দিলেন যাত্রার মহাসমুদ্র কলকাতার যাত্রাপাড়া চিতপুরে। ১৪-২৫ তরুণ নাট্যকার এক বুক আশা নিয়ে, এক আকাশ স্বপ্ন নিয়ে যাত্রার নন্দন কানন চিতপুরে পা রাখলেন। বিভিন্ন গদিঘর ঘুরে শেষে তখনকার দিনের এক প্রখ্যাত নাট্যকার ভৈরববাবুকে বললেন, তুমি এসেছো, খুব ভালো করেছো, তুমি বসো, আমি তোমার নাটক শুনবো। এই বলে তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন, আর এলেন না। ভৈরববাবু বসেই রইলেন। দুপুর গড়িয়ে দিকে হলো, কিন্তু তিনি আর এলেন না। ক্ষুধার্ত অবসন্ন দেহ, খুবই অপমানিত, এদল ওদল ঘুরতে ঘুরতে অবশেষে সত্যম্বর অপেরার মালিক শৈলেন মহান্তি এবং ওনার শ্বশুর মহাশয় নতুন নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায়কে কাছে টেনে নিলেন। জানি আমি উদ্বোধনের সঙ্গে ওখানে জায়গার একটি গান দিয়ে শুরু করছি। রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক হাওয়া হোক এক নাতি বাজি Holy
ভৈরব গঙ্গোপাধ্যায় সম্বন্ধে তার সৃজনশীল যাত্রাপালার মধ্য দিয়ে কেবলমাত্র নিজেকে নয়, তার জন্মস্থান মূলগ্রামকে, তার সঙ্গে সঙ্গে মন্তেশ্বর থানাকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে মানুষের মধ্যে পরিচিত করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। গ্রাম্য সংস্কৃতির একটা অংশই হচ্ছে এই যাত্রাপালা। ক্ষেত্রটাই বদলে যাচ্ছে, এমনকি আজকে চলচ্চিত্র জগৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে নয়, বাণিজ্য কেন্দ্রে পরিণত হচ্ছে। জীবন এবং জীবিকার জন্য ওনাকে চাকরি করতে হলেও গ্রামকে উনি ভুলতে পারেন। তা আমাকে বা আমাদের বলেছিলেন ভদ্রেশ্বরে একটা জায়গা আছে রথতলা, হয়তো অনেকে জানেন ভদ্রেশ্বর রথতলা। সে রথতলা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তখন বর্ধমান আর বালিখাল একটা বাস চলত, বাসটার নাম্বার ছিল 7। বর্ধমান থেকে বালিখাল বাসটা যখন ওই ভদ্রেশ্বর, ওই বাসের চাকায় লেগে আছে আমার বর্ধমানের মাটি। উনি যে বাসের চাকার মাটিটা মাথায় নিয়ে ভাবতেন যে আমার দেশের মাটির আমি ছোঁয়া পেলাম। এইখান থেকে ওনার ভাবনাটা শুরু হলো, মা মাটি মানুষ। একটি বয়স নাটমহল কিন্তু কোনো পেশাদার সংস্থা করেনি, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন অপেশাদার সংস্থাগুলো এই নাটমহল যাত্রাপালা পরিচিত হবে। এবং আমাকে প্রথম ভৈরবদার সঙ্গে পরিচয় করিয়ে দেন, উনিও বাংলায় করিয়েছি এবং আমি নিজেও অভিনয় করেছি ওই অশোক। ওনার 1968 সালে ভৈরবদার সঙ্গে প্রথমেই তাকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আমরা সমবেত হয়েছি আজকে ভৈরব গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভা, কিন্তু স্মরণ তো করলাম, স্মরণের পর আসে বিস্মরণ। কিন্তু সেই স্মরণকে জাগিয়ে রাখার প্রয়াস নেবার আজকে অঙ্গীকার দিবস হিসেবে পালন করা হোক, এটাই আমার প্রথম প্রস্তাব। আমরা সমাজ তার পরিবর্তন ঘটে। ব্রিটিশ নাট্যকার শেক্সপিয়ার তার পরবর্তী যুগে নাট্য জগতে যেমন চিন্তা ভাবনার পরিবর্তন ঘটেছে, চিন্তা ভাবনা ঘটেছে মানুষের আদর্শে, তাদের জীবন আদর্শে।
যে ভৈরব গঙ্গোপাধ্যায় তিনি চলে গেছেন, তার মৃত্যু হয়েছে, এটা কি মৃত্যু তো জীবনের প্রান্ত বলয়, কিন্তু মৃত্যুর পরে রেখে যাওয়া তার সমস্ত স্মৃতিগুলোকে নিয়ে নতুন প্রজন্মের হাতে গড়ে উঠবে সৃষ্টি আরও গণমুগ্ধময় মানব সংস্কৃতি। তার পরিবর্তন ঘটে না। যাত্রা ছিল প্রাচীন গ্রাম বাংলার প্রাণরস, যে রসাস্বাদনের মধ্য দিয়ে মানুষ তার জীবন সংগ্রামের শান্তি খুঁজে নিতে চাইত। গ্রাম বাংলায় সেটাই ছিল নাটক, যাত্রাপালা, কীর্তন। সাগরপাড়া উচ্চ বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিকে 10ম স্থান অধিকারী। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে ভৈরব গঙ্গোপাধ্যায় সেটা চেয়েছিলেন যে গ্রাম দিয়ে শহরকে জিততে হবে, সেটা তিনি করেছেন। সোহম হাতে পুরস্কার করে দিচ্ছেন মাননীয় অরিন্দম কুমার মহাশয়। প্রথমেই উনি, তারপরে বই। আজকে তিনি মধ্যমণি ভৈরব গঙ্গোপাধ্যায়ের সুযোগ্য পুত্র মাননীয় মেঘদূত গঙ্গোপাধ্যায়। ওনার হাতে বাচ্চার হাতে স্মারক তুলে দিচ্ছেন। স্মারকটাও ভৈরব গঙ্গোপাধ্যায়ের জন্মকে শ্রদ্ধা জানিয়ে এরপর স্মারক তুলে দিলেন, এরপর পুস্তক, তারপর উৎসাহবদ্ধ গোলাপ ফুল, তারপরে জামা প্যান্টের ছিট, আরও মাননীয় মান্ডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের হেডমাস্টার মহাশয়, তারপর পুস্তক, তারপর গোলাপ। এই সৈকত মণ্ডল বিপ্লবী স্কুলেরই ছাত্র, সৈকত মণ্ডলের প্রাপ্ত নম্বর 663। প্রথমেই আমাদের সৈকত মণ্ডলের হাতে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় দিলীপদের, তারপর পুস্তক, মিষ্টি। এরপরে গঙ্গোপাধ্যায়ের উপরে স্মারক তুলে দিলেন, তারপর বই, তারপরে গোলাপ ফুল, তারপরে প্রথমেই ভৈরব গঙ্গোপাধ্যায়ের উপর স্মারক, তারপর রবীন্দ্রনাথের একগুচ্ছ গল্প, তারপরে গোলাপ ফুল, তারপরে চিড়িয়া পাড়ার ছিট, তারপরে মানপত্র, অবশেষে আমাদের মিষ্টি সম্পর্কের জন্য মিষ্টি। আচ্ছা, প্রথম মানপত্র, তারপরে রবীন্দ্রনাথের একগুচ্ছ, তারপরে ফুল, তারপরে জামার ছিট, মানপত্র, অবশেষে মিষ্টি। সেজনী কুণ্ডু প্রথম স্মারক তুলে দিলেন। মাননীয় সত্যনারায়ণ কুণ্ডু বলেছিলেন ভাস্কর দাদুর মুখ দিয়ে, জ্ঞানী ঈশ্বর, জ্ঞানী সত্য, জ্ঞানী করে মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে টেনে তুলে নিয়েছে সত্যের মুক্তি দান করে। সেই জ্ঞান সাধনা পবিত্র সূতিকাগার হচ্ছে এই বিদ্যালয়। সেই বিদ্যালয়ের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করলাম। সেই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিছু কথা বলব। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে জানাই আমার প্রণাম, এবং যিনি উদ্যোক্তা এই অনুষ্ঠানে তাকে আমার অন্তরের সশ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি কিছু বলছি। আমার নাম রিম্পা পাল, আমি সৃজনশীল অরবিন্দ স্কুলের ছাত্রী। আমার এই সাফল্যের পেছনে আমার স্কুলের সমস্ত স্যার এবং প্রাইভেট স্যারদের অবদান অনস্বীকার্য। এবং যাওয়াচ্ছি সাধারণ আমার কাছে সত্যনারায়ণ কুণ্ডু মহাশয় আমাদের মালদাগার প্রধান শিক্ষক মহাশয়
দিনাজ ভেঙে চুরমার হয়ে গেছে মন্দিরের একটা প্রতাপ দিয়ে যখন হাওয়া মন ছাড়িয়ে মানুষটা ধর্ম যদি করাই বুঝে আপনার ধর্ম যে ধর্মের সহজ কাল থেকে আপনার জেলা না হাজতে দেখবেন তো জল পর্যন্ত আমি পাইনি খিদেই পেট পুড়ে গেছে তেষ্টাই গলা শুকিয়ে গেছে হাত জোর করে খাদ্য পানীয় চেয়েছিলাম বিনিময়ে পেয়েছি যাবো দুটো পদাকা বলুন তো আপনার মেয়ে হতাম পাট্টা নেভাবে মেয়ের উপর অত্যাচার করতে বলুন জরুর পারতাম। একটা নাদান শিশু একটা ফুটফুটে বাচ্চা যেমন তার মায়ের উপর মধুর অত্যাচার করে মাকে অতিষ্ঠ করে তোলে আমিও তেমনি থেকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তুলবো। তুই করে তো আমার ছেলেকে সামাল দিতে পারবি না। আপনি কে বঙ্গেশ্বর? বঙ্গেশ্বর নই, এখন আমি শুধু বাপ জান। কে আছো ভাইয়াও? একবার সুজাও দেখে ডেকে দাও। আদেশ করো বঙ্গেশ্বর। বঙ্গেশ্বর নয়, আমি এখন শুধু বাপ জান। তাই তোমাকে আমার আদেশ নয়, আমার অনুরোধ। তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বিবাহকে গ্রামে করে সসম্মানে বহুত ইজ্জত দিয়ে দিনাজপুরে পৌঁছে দিয়ে এসো। আমি বঙ্গেশ্বর, তাই আমার আদেশ। পথে যেতে যেতে যেখানে দেখবে যে হাত যুদ্ধ দুর্গন্ধ, যেখানে বলতে হাত থেকে যে হাত যুদ্ধ খতম, হাত থেকে হিন্দু মুসলমান দুশ্মন নয়, দোস্ত ভাই ভাইজান। আর ये जब मुर्शिद को लिखा हुक्म है জীবন অনেক চেষ্টা করে আমি ওদের দুজনে মিলন ঘটাতে পারলাম না। আমার কবর আমি নিজেই খুঁড়ে রেখেছি সুজাউদ্দিন। আমার মৃত্যুর পর আমাকে সেখানে কবর দিয়ে তুমি সেই কবরের গায়ে লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখে আমাকে যেন ক্ষমা করো, ক্ষমা করো। মাটি মানুষ সামাজিক চেতনার উন্মেষ, তার জ্ঞান ভান্ডারে সঞ্চিত জ্ঞান বিবেক বুদ্ধিকে জাগ্রত করে মানুষকে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য মাটি থেকে ফসল তুলবে, মানুষের মাঝে বাস করবে, অথচ মা মাটি মানুষকে ঘেন্না করবে, তাই কখনো হয় না, হয় না। যা বললাম আপনি ভুলতে চাও না, ভুললে সারা তোমার জীবনে অনেক কিছুই একেবারে ভুল হয়ে যাবে, কথাটা মনে থাকে যেন। যাও যাও যাও, কুকুরের মতো ঘেউ ঘেউ করে গিয়ে বাদ দিয়ে পাড়ায়। এই মহিম গাঙ্গুলি তোমাকে থোড়াই কেয়ার করে। ভাইটা চাকরির জন্য ধর্ণা দিয়ে পড়ে আছে সবসময় আমার বাড়িতে, আর উনি এসেছেন আমাকে চোখ লাগাতে। মাতার লম্পট জানোয়ার কথা কর, বড় বার বেড়েছিস না? তোকে আমি এমন টাইপ দেব যে ভবিষ্যতে তুই আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবি না। মনে রাখিস, আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি। ছেড়ে আমি কিছুতেই যাব না। আমি চলে গেলে কে করবে মায়ের সেবা? কে দেবে সন্ধ্যাবেলায় তুলসী তলায় মঙ্গল প্রদীপ? কে করবে মন্ত্রপুরের জপ? ও কালকি পুত্র ফাঁসি করলে তোরা। চুপ করো, তুমি চুপ করো, অমন কথা বলো না গো। আমি যাব, আমি তোমার সঙ্গে কলকাতায় যাব। যত সব ভোগার সেন্টিমেন্ট চললো মা, চলে এসে সাবিত্রী। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরণে মরিয়া মরিহার রে। রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা রাম সীতা গেল বনবাসে। কলকাতায় গিয়ে সেই ইন্দ্রকে ফিরিয়ে আনতে গেল। দেখুন সেই দৃশ্যটা। ইন্দ্র, তোমার
ও চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। তোর মায়ের শরীর খুব খারাপ। আমার চাকরি পায় তোদের খুব হিংসা হচ্ছে, তাই রে কেমন? চাকরি? আরে চাকরি চাকরি তো আমিও পেয়ে গেছি রে। কে দিল চাকরি? আমি নিজে নিজেকে চাকরি দিয়েছি। শিবু ভাই আমাদের জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে, তাই আমরা গৌরীপুরি ছেলেরা ঠিক করেছি। কি ঠিক করেছি? চাকরির আশায় বসে থেকে মূল্যবান জীবনটা নষ্ট না করে আমরা কি করবি? করবি নয়, করছি। কি করছিস? জাত ব্যবসা যাত্রা হচ্ছে, যাত্রা। যাত্রায় শুরু হয়ে যায় নতুন চেতনা। তাই গ্রামে আজ তোরা গ্রামে ফিরবি না জানি, কিন্তু একদিন না একদিন তোদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতে হবে। মায়া আছে, মাটি মায়ের বুকে আছে শস্যের সম্ভাবনা। তাই সবুজ বিপ্লবের নবজাগরণের মিছিলে একদিন তোদের মতো অসংখ্য নগরবাসীকে সামিল হতে হবে। কার প্রেরণায় চারিত্রিক উদ্বোধন ঘটল তা আমরা এই দৃশ্যপটে একটু দেখে নিতে চাই। কি হলো রে, তোরা এখনো পড়তে বসলি না বুঝি? আগে পড়ছি দিদিমণি, পড়ছি। সর্বনাশ হয়ে গেল। কি হলো? আমার ঠিঙে বিড়ি নাই, আমার কাছে আছে, দেবো। আরে না 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 না, এখন থাক। শোনো, তোমরা সবাই বাড়ি যাও, কাল কিন্তু সকাল সকাল আসবে। আমি সকালে দাদা, কাল থেকে তোর এখানে আসা হবে না। আমি তোকে অনেকবার বারণ করছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে চাসনি। তাই আজ আমি তোর মুখ থেকে শেষ কথাটা শুনতে চাই। শেষ কথা শুনতে চাইছেন? তুমি এখানে নাইট স্কুলের পরামর্শ আমি দিয়েছিলাম। তৈরি হয়েছে, সারা রাত মদ খেলে সব পড়ে থাকবে। ঘৃণা করবেন না মহিন্দা, অবজ্ঞাও করবেন না। গ্রামের হাজার হাজার অনুন্নত মানুষকে আলোয় ফেরাতে হবে। ওরা কেউ আপনার পর নয়। ওরা আমার সবাই আপনজন। তার কেউ বেশি। ওরা কেউ কিষান, কেউ মজুর। ওরা মাছ ধরে, জন খাটে, দাঁত পড়ে, কৃষি যন্ত্রপাতি তৈরি করে দিয়ে আমাদের সমাজ জীবনে সাহায্য করে। তার জন্য ওরা মজুরি নেয় না? মজুরি দিলে আপনি পারেন নাঙল চালাতে, মজুরি দিলে পারেন আপনি মাছ ধরতে, কাপড় বুনতে, জমি করে দেন। কেউ করেন না। শ্রম দিয়ে ওরা মজুরি নেয়, আপনি মজুরি দিয়ে ওদের শ্রম কেনেন। কিন্তু প্রেসিডেন্ট মহিমগাগুলির বোন এই ভাগদিপাড়ায় মাস্টারি করতে আসবে না, এটাই আমার শেষ কথা। ভুল করছেন। আসতে দিন, শত সহস্র চিত্র জেলে দিন, নতুন আলো, নতুন প্রেসিডেন্ট মহিমগাগুলির বোন আর কোনোদিন আসবে না। আমি তো এসেছি দাদা। চিত্রা ফিরবি যেদিন কলঙ্কের কালিতে তোর সারা দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, তখন তুই ফিরবি। সেই গানটা করে তো। মা আমার মাটি, আমার আমার মানুষ রে, আমার সবার মানুষ রে। আমার মাটি, আমার মানুষ রে, সোনা মাটি, সোনা সোনার মানুষ রে। মাটিতে সোনার পুরো ছড়ানো, পুরো চালানো, পুরো চালানো, পুরো ফসল ধরবো সকল, ফুল ফলানো, ফসল ফলানো। মাটিতে সোনার পুরো ছড়ানো, পুরো ছড়ানো, পুরো ছড়ানো, পুরো ফসল ফলাবে, ফসল ফলানো, ফসল ফলানো। নয় রাখি জল মুছিয়ে ছুটে আমার মাটি, আমার মানুষ রে। সোনার মাটি, সোনার
দেখো ওসব তোমাদের ব্যাপার, ওর মধ্যে আমার তো চিন্তা করার দরকার নেই। আমি এসেছিলাম একটা অন্য কাজে। আরে বাবা, এই বিডিও অফিসে তুমি ছাড়া আপনজন আমার কে আছে বলো? তবে কথাটা কিন্তু খুব জরুরি এবং গোপন। জরুরি এবং গোপন কথা বলবেন, অথচ আরে বাবা শুনুন, আমি বলছিলাম কি ওই নদীর ধারের বামটা মানে তাহলে হবে নিশ্চয়। হ্যাঁ, আমার 2 বিঘে ভালো জমি নষ্ট হয়ে যাবে। ওখানে জমি কোথায়? সবই তো ডাঙা। আরে বাবা, ডাঙা কেটে জমি করতে আর কতক্ষণ? তার মানে বলছিলাম কি মানে ওই যদি ওই কাজের ঠিকাটা আপনি আমাকে দিতে, মানে 20,000 টাকার কাজ হবে, মানে সরকার দেবে আর কি। আমি এই কাজটা করে দিতাম মাত্র 10,000 টাকার মধ্যে। বাকি 10,000 টাকা তুমি আর আমি 50-50। আপনি আমাকে চোর তৈরি করতে চাইছেন, আপনি আমাকে চুরি করতে বলছেন। মহিন্দা হঠাৎ আমার মাথায় রক্ত দেখিয়েছিল, তাই আমি আপনাকে অপমান করে ফেলেছি। বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহিম গাঙ্গুলির সঙ্গে আমি কি করে লড়াই করব। আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না। কত দূর হাঁটবে কোমল বাবু? ঝড় উঠেছে, আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ নদীরাও পথ ধরে হেঁটে চলেছে পথের পথি। বিদ্যুৎ চমকাচ্ছে, আর কিছু বৃষ্টি নামবে। ভাই ইন্দ্রকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। এই সময় সাবিত্রীকে সামনে এসে অনুতপ্ত ইন্দ্র ও সাবিত্রীকে কি ক্ষমা করো সাবিত্রী, তুমি আমাকে ক্ষমা করো। তোমার গায়ে হচ্ছে কালি লেগেছে, সেই কালি আমার অনুশোচনার গঙ্গা জল দিয়ে এসো সাবিত্রী, এসো আমার হাতটা ধরো, আমরা দুজনে আবার সে গৌরীপুর গ্রামে ফিরে যাবো। না না না, তুমি আমাকে ছেড়ো না, আমি যে অশুদ্ধ। চোখের জলে আমি তোমাকে শুদ্ধ করে দেবো, কিন্তু আমি যে অপবিত্র। জীবনের মন্ত্র দে, আমি তোমাকে পবিত্র করে দেবো। আমি যে সাবিত্রীর মৃতদেহ, আমি এই যুগের সত্যবান, তোমরা যে কাছে প্রাণ ভিতরে নেই, আমি তোমায় ফিরিয়ে নেবো। মনের মতো কলসি হয়ে দুলব তোমার কাছে গো, এবার মরে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। এবার মরে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। মনের মতো কলসি হয়ে, মনের মতো কলসি হয়ে রব তোমার কাছে গো, রব তোমার কাছে।
চুরি কাকন হয়ে, আংটি চুরি কাকন হয়ে রব তোমার হাতে গো, রব তোমার হাতে গো। এবার মরে সোনা হব, সাকরা ভাই ঘরে যাব। এবার মরে সোনা হব, সাকরা ভাই ঘরে যাব। আংটি চুরি কাকন হয়ে, আংটি চুরি কাকন হয়ে রব তোমার হাতে গো, রব তোমার হাতে। যাওয়ার আগে ভিডিও পেলেও কি বলে গেলেন সেই কথাটা আমরা একবার শুনে নেব। অক্লান্ত সেবায় পুর পূজায় চিরকাল সহস্র মানব মন হবে, রাত্রি মুছে পৌঁছে দেয় ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল, ফুটন্ত। ৭ সালের 11 ভাদ্র দিনেনাথ দাসের বাড়িতে প্রথম অভিনীত হয়েছিল। যাত্রাপালাটি আরো আগে লেখা নাটকটি। অত্যাচারে হাত তখন বাংলার মসনদে নাম মজফর শাহ, তার ভাই আসগর আলী হল বাংলার। এই নাটকে উল্লেখ আছে, এর মধ্যে দুয়ের ভাইয়ের চরিত্রের পার্থক্যও আছে, কিন্তু প্রেমটি তাদের অধিক ছিল। তুমি যাও ঠাকুর ঘরে থাকো, আমি বাইরে থেকে তালা বন্ধ করে দেবো। ওই ভেড়ার বাচ্চারা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো না তো বাবা, না ওকে দেখিনি। কি বলবো ওই মুখ পুরা ভগবানকে? কেন রে বাবা, কেন কেন মানুষকে এমন ভাগ করে পাঠালি? ওই হিন্দু নাই মুসলিম করলেই তো লেটা চুকে যেত বাছা। আপনারা ভাবুন কি উদার ও প্রতিবাদী চরিত্র নাট্যকারের চিন্তাভাবনা। আসগর নাদিরার সঙ্গে অশালীন আচরণের কারণে মিথ্যা অভিযোগে দাদা নবাব মজফর শাহের মৃত্যুদণ্ড দেয়। ছোট তুই, এই আমার ভাই, তোকে আমি এমন শাস্তি দেব, তোমার শাস্তি আমি মাথা পেতে দেবো জনাব। তোকে আমি কারাগারে নিক্ষেপ করবো। তারপর কারাগার থেকে তোকে বার করে তোকে আমি জীবন্ত কবর দেবো। তবে হে বাংলার হাফসি সুলতান, তোমার তৎপরে দিন বাঙালি রাজ, যেখানে পাশাপাশি ভাষা উঁচু করে দাঁড়িয়ে মন্দির আর মন্দির সবাই কবর দিও। মহাজাতির মহাসাগরের চিত্রা করে আমি কবরের দিকে অন্ধকার দিলে একটু আলো দিও, একটু আলো দিও। মানুষকে রাজ্যের একজন পদস্থ ব্যক্তি হলেও তিনি মুসলমান জাতিগত ভেদাভেদ করে মনে কালি ছিটাতে পারেননি। নাট্যকার এটাই চেয়েছিলেন। সাতসইকার ছোট রাজকুমার চন্দ্রকান্ত ও মাসুদ, যার চক্রান্তে এলোকেশি ও আজগরের মৃত্যু হয়েছিল, চন্দ্রকান্ত দেশ ছেড়ে পালাবার সময় সেই দৃশ্যটা একটু আমরা দেখে নিই। এখান থেকে পালাতে হবে, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। তাহলে দেখুন, মা মহারানী শাশ্বতীর ছেলের এই নোংরা সাম্প্রদায়িক চিন্তাকে প্রশ্রয় দেননি। সে নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করেছিল। সবশেষে গোরাচাঁদের কথাই বলতে হয় রাজা আনন্দ রায়ের সঙ্গে গোরাচাঁদের কথোপকথনের অংশটুকু। আসুন আমরা ওই অংশটা একটু দেখি। মহারাজ, এখনো সময় আছে, মহারাজ এখনো সময় আছে। চক্রান্ত করে পুত্রের কাছে যেতে মহব্যস্ত হয়ে যুবরাজের প্রতি আপনি অবিচার করবেন না। তাকে মুক্তি দিলে সে আদায় করবে এই সর্বসাধারণ আজ এই পর্যন্তই থাক।
বেশিক্ষণ থাকা আমার চলবে না, ওরা এই এলাকা থামাতে হবে। কেউ সাহায্য করুক না করুক, এই যে এই পুরো জায়গায় তাকে যদি ঝরনা আমার কোথায় আমি জানি না, মহাভারতকে আমি চোখে দেখিনি। হিন্দুরা এসেছে খাওয়া নিয়ে, মুসলমানরা হাতে নিয়ে, তাদের আমি দিব না, তাদের আমি দিইনি। বাংলার একটা অসংখ্য ছেলে আজীবন শুধু করে মানুষের পুজো। সেটা হলেন গোলাচার। এবং হুসেন তাকে কি বলেছিলেন? গোলাচার, তোমার স্বপ্ন আমি বাস্তবে পরিণত করব, তোমার চিতাভস্য আমি গ্রামে গ্রামে পথিত করে তৈরি করে দেবো সাধক গোলাচারের দরগা। হিন্দু মুসলমান একসাথে করবে তোমার পুজো, একসঙ্গে গাইবে তোমার গান। বেদনা বিধুর দেশবাসীর ভস্যকণ্ঠে ওগো মহাপুরুষ, তোমার অবিনশ্বর কীর্তি কাহিনী ইতিহাসের পাতায় ভাস্বর হয়ে থাকবে। আমরা দেখতে পাই শতাব্দীর গোবা কান্না ঘুম ভাঙানোর বাসি হয়ে বেজে উঠেছে শোষিত নিপীড়িত কিষাণের মুখে। তারা হিসেব করতে বসল, এত জমি বাবুরা দখল করেছে কি করে, কিন্তু হিসেব তাদের মিলল না। কৃষকরাই ক্ষুধার জ্বালার পাহাড় ফেলে কে মাটি কেটে মাটিকে উর্বর জমিতে পরিণত করল, কিন্তু একদল মুনাফাবাল মানুষ তাদের জমি গ্রাম কিনে জমির প্রকৃত মালিককে দূর করে তারা হয়ে গেল ভূমিহীন। আসতে চেয়ে থাকে সন্তান হারা কিষাণী মা। আমাকে ডাকছেন ছোট বাবু? বলেন বাবু, নাম কি? নাম তো ওর বটে শ্রী চন্দন কাহা। বাপের নাম কি? বাপের নাম খান। কি কথা বলছিস? বাড়ি কোথায়? বাড়ি ওই কাহার পাড়া। কোথায় গিয়েছিলি? কাজ করতে। কি কাজ? ওই মাটি কাটতে গো, মাটি কাটতে। মাটি কাটতে? হ্যাঁ গো বাবু, ওই সরকার বাবুর জমিটা উঁচু নিচু আছে, ধান তো সেই কবে উঠে গেছে। তাই সরকার বাবু বললেন চন্দন যা কেনে ওই জমিটা কেটে একবারে সমান করে দে। তাই তো আমাদের দাদা ঠাকুর এই কথাই বলেন গো বাবু। কি বলেছে? এই দেশের ভিতরে আর কোনো ছোট লোক গরিব লোক বড় লোক থাকবে না, সব একবারে কেটে জমিন তারা সমান হয়ে যাবে। তুই কি আমাকে ইংরেজিতে গান দিস বাবু? ভালো কথা বললাম। কি ভালো কথা? তুই তো বাপ মাকে বলিস তো বাবু। ভালো কথা বললাম, রাগ করিস না। কথা বাদ দে, আজ কত মজুরি পেলি তাই বল। এক পয়সাও পাই নাই গো বাবু। কেন? আরে পুজোর সময় সরকার বাবুর কাছে 10 টাকা দাদর নিয়েছিলাম, তাই তো তার বদলে 10 দিন খেতে দিলাম। মাত্র 10 টাকা? হ্যাঁ। এই 10 থেকে কদিন খাবি? 10 দিন খাবলাম। আর সরকার বাবু বলেছে 2 দিন খাবে তোর দাদনের টাকা একবারে শোধ হয়ে যাবে। এরপরে খাবি কি? হাওয়া হাওয়া। আগে হাওয়া গো ছোট বাবু, আমরা তো গরিব লোক আছি, ও হাওয়া খাওয়া আমাদের বস হয়ে গেছে। এক কাজ কর, 10 টাকা নে। তুই কি আমাকে দাদন দিচ্ছিস বাবু? না না, দাদন নয়, তোর কষ্টের কথা শুনে আমার মনটা নরম হলো, তাই 10 টাকা দিচ্ছি। তুই খুব ভালো রে বাবু, ভালো। তোর পায়ে ধুলো দে বাবু, পায়ে ধুলো দে। তোর কৃপায় আজ আমরা পেট ভরে ভাত খাবো বলে। সন্ধ্যাবেলায় বাগান বাড়িতে যাচ্ছে না? নিশ্চয়ই যাবো বাবু, নিশ্চয়ই যাবো। শুধু আজকালে রে বাবু, তুই এখানে যতদিন থাকবি বটে এই চন্দন কাহার তোর কাছে গিয়ে তোর শ্রী চরণের ধুলা নিয়ে আসবে। পিনাম হয়ে যাবে বাবু, পিনাম হই। 10 টাকা দিয়ে একটা মানুষ কিনে নিলাম, 10 টাকা। আশ্চর্য হয়ে যায়, এটা আবার সংগঠনের 6 টাকা। কিন্তু আশ্চর্য জীবন শক্তি এই তার মতো ছোট। তুই আবার কে?
তোরা একবার ছোট লোকে জুমলি জমিদারের একমাত্র ছেলে দীপক বাবুকে তোরা প্রণাম করিসনি? দীপক অঙ্কুশ তোমার এই অধ্যক্ষের কথা আমি বাবাকে জানিয়ে এসেছি। এই মহারাজা ওগো দাদা শুয়ে পড়ে গে যাও। চুপ কর ছোট লোক নেই। ছোট লোক তোমরা ওই কথাটাই তো আমি তোমাকে বলতে এসেছি দীপক। কি বলতে এসেছি? তোমার দুঃসাহসের কথা। হ্যাঁ দুঃসাহস, দারুণ দুঃসাহস তোমার। সমবেত আর কৃষক মজুর মধ্যবিত্ত, আর তুমি তাদের মধ্যে অনুপ্রয়োগ করে তাদের সস্তায় তাদেরকে কিনতে চেয়েছো। বিশ্বাস করো আমি তাদের সাহায্যই করছি। তাহলে বলো সাহায্যকারী। বন্যার ভর্ষণে যখন তাদের পণ্যকুটি ভেসে যায়, কালবৈশাখীর ঝড়ে যখন তাদের দিনের মতো অনেক চাল উড়ে যায়, পাতা উড়ে যায়, তখন কোথায় ছিল তোমার সাহায্যের হাত? হাতের অভাবে দীপক ওরা চুপ করে থাকবে না। ও যাদের সব ছিল তার সব হারিয়ে আজ পাষাণ হয়ে গেছে। অস্বীকার করতে পারো ওদের কি ছিল না? কি ছিল ওদের? সেই সুখে রাক্ষসেরই অত্যাচারে হয়ে সুরে
তাদের বোমা ব্যথা খুঁজে পায় বিদ্রোহের ভাষা। সে ভাষা আন্দোলিত হয় আকাশে বাতাসে সাগরের হিল্লোলে, জনতার কল্লোলে, মিটিংয়ে মিছিলের স্লোগানে। আমাদের দাবি করা মানব না, মানব না, মুখ্যমন্ত্রী বলছো না, কিষাণ মজুর জিন্দাবাদ। বন্ধুগণ, আজ আমরা এইখানে সমবেত হয়েছি, তার কারণে হচ্ছে আমরা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছি। যে কারণে আজ আমরা এখানে সমবেত হয়েছি, সেই কারণ সম্পর্কে আমি তোমাদের কিছু বলছি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আমাদের সরকার কৃষি উন্নতির জন্য কোনো ব্যবস্থাই করেননি। আমরা দেখছি একাধিক প্রকল্প পরিকল্পনা সব শেষ হয়ে গেছে। কৃষি ও ভূমি সংস্কারকে বাদ দিয়ে ভারতের কোটি কোটি কৃষকের প্রতি সরকারের বিমাতৃসুলভ আচরণ, অথচ এই সর্বহারা কৃষকেরই ওপর চেপে আছে নানা ঋণের বোঝা। সারা দেশকে যারা খাদ্য যোগাচ্ছে, দুঃখের কথা তাদেরই ঘরে খাদ্যের জোগান নেই। এত যন্ত্রণা, এত অত্যাচার ওরা মুখ বুজে সহ্য করবো? সইব না, সইব না, সইব না, সইব না, সইব না, সইব না। অথচ বুর্জোয়া শাসক গোষ্ঠী গদগদ কণ্ঠে সমাজতন্ত্রে বুলি ওড়াচ্ছে। মানব না, মানব না, মানব না, মানব না, মানব না, মানব না। ভাই সাহেব, কৃষি বিপ্লব সাফল্য গঠিত হলে কি হবে জানেন? দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে, আর গরিবরা 13 বিঘা পিছু জমি পাবে, এতে তাদের ক্ষমতাও বাড়বে। বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, কিন্তু সহজে ওরা বাঁচতে দেবে না। তা যদি হতো, খাদ্য চেয়ে মানুষের ওপর গুলি চালাতো না। গণতন্ত্রের প্রতিবাদ করার জন্য বুকের রক্তে মাটি লাল হয়ে যেত। কৈফিয়ত দিতে পারো? এই খাস জমি কেন ওরা দখল করে বেনামি করে রেখেছে? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। অবশেষে দিকে দিকে বিদ্রোহের দাবানল। আজকের বড় সংবাদ, প্রখ্যাত সংবাদপত্রের সাংবাদিক শুভেন্দু মুখার্জির চাকরি চলে গেছে। তার অপরাধ, সে চোর, সে চরিত্রহীন। মিথ্যা সংবাদ সরবরাহ করার অপরাধে অপরাধী শুভেন্দু মুখার্জির বিরুদ্ধে মহামান্য আদালতে মামলা দায়ের করেছে ওই কোম্পানি। 2022 তুমি হাসছো না কাঁদছো? কেন তুমি বুঝতে পারছো না? 1937-এ সাংবাদিকরা হাসতো না, 1937-এ সাংবাদিকরা কাঁদতো না। হাসি কান্নার মাঝখানে তারা সংবাদ সরবরাহ করত নির্ভয়ে, নির্ভীক ভাবে। আমিও তো নির্ভীক ভাবে সংবাদ সরবরাহ করেছিলাম, কিন্তু চাকরি গেল কেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যদি জিজ্ঞাসা করত কেন আমার সিংহাসন গেল, কেন আমি পলাশীর যুদ্ধে পরাজিত হলাম, তাহলে মৃত মোহনলালের কঙ্কাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উত্তর দিত, আলম্বনা আমাদের সঙ্গে ছিলেন যে জাফর আলী খান, সেই জাফর আলী খান আজ মরে যায়নি। রামায়ণে বিভীষণ রাজ ঘরে ঘরে বিরাজ করছে। মহাভারতের সকল পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারতে হয়েছিল। আজও তারা অনুপরমাণু হয়ে বিশ্বের সব পরিবেশে ছড়িয়েছে। কি করে তোমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে? ধর্মরাজ যুধিষ্ঠির
কথাটা মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে জায়গাটা পুড়ে যাচ্ছে। আমার বাড়িতে আমার একমাত্র মা, আমার বোন ভাবছে কি করে তারা সংসার চালাবে। কারণ আমি সংসারে তো একটা পয়সাও সঞ্চয় করিনি। আমি সঞ্চয় করেছিলাম সত্য, নেই ধর্ম আর কর্তব্যকে। আমার জীবনের সেই সত্য নেই ধর্ম কর্তব্যরা আজ ককটেল বাজিতে যাচ্ছে জীবনটাকে উপভোগ করতে। হ্যাঁ, আমি কর্তব্যকে আমি সত্যের জায়গায় আমি জমা দিয়েছি। তাই আমি আমার রকেটের উপভোগের পার্থক্য